আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা। যোগসূত্রে যে 5 পদে হারল শিবির। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুরে যাচ্ছেন তারেক রহমান। ভারত সহ 3 দেশের উপর 500% শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি ট্রাম্পের। ভারতীয়দের দুঃসংবাদ দিল বাংলাদেশ। এবার বিস্তারিত। দেশে বৃহস্পতিবার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার এক নোটিশে এই ঘোষণা দেয় সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ বিক্রি বন্ধ করতে হবে বলে জানিয়েছে তারা। নোটিশে বলা হয়, আগামী 8 জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সব এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সব কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা দেন তারা। সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামের ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল। 21টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস সহ 16টি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সম্পাদকীয় 3 পদে কার্যনির্বাহী সদস্য সহ মোট 4 পদে জয়লাভ করেছে। এছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান। বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান। ঘোষিত ফলাফল অনুযায়ী সহসভাপতি ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5,598 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ.কে.এম. রাকিব পেয়েছেন 4,688 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন 5,475 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র 2,203 ভোট। এছাড়া সহ সাধারণ সম্পাদক এজিএস পদে শিবিরের মাসুদ রানা 5,020 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন 3,944 ভোট। নির্বাচনে 4টি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। সম্পাদকীয় 3টি পদ হল সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম মিয়া 5,385 ভোট, পরিবহন সম্পাদক মাহিদ হোসেন 4,023 ভোট, পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব 4,698 ভোট। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের 7টির মধ্যে 5টিতে জিতেছে শিবির এবং 1টিতে জিতেছে ছাত্রদল, আরেকটিতে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী। ছাত্রদল থেকে নির্বাচিত সদস্য হলেন মোহাম্মদ সাদমান আমিন 3,307 ভোট। কার্যনির্বাহী সদস্য পদে অন্যজন জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে আসছেন 12 জানুয়ারি সোমবার। এদিন বেলা 2টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সড়কপথে দিনাজপুর যাবেন। তারেক রহমানের সফর সংক্রান্ত পরিচালক সমন্বয় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গনিউল আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গনিউল আজম জানান, 4 দিনের কর্মসূচিতে 11 জানুয়ারি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত যাপন করবেন তারেক রহমান। পরদিন বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুরে যাবেন, সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাত যাপন করবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমোহনীরহাট সফর করবেন, সেখান থেকে ফিরে রংপুরে রাত যাপন করবেন। পরদিন 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। এই সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর 6 পীরগঞ্জ আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে, তবে নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সে বিষয়ে সজাগ থেকে বড় কোনো আয়োজন করা হচ্ছে না। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিল এই ৩ দেশের ওপর ৫০০% শুল্ক আরোপের প্রস্তাব সংক্রান্ত একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০% এবং চীনের ওপর ৩০% রপ্তানি শুল্ক জারি আছে। যদি গ্রাহাম ব্লুমেন্টাল নিষেধাজ্ঞা বিল নামের এই বিলটি পাশ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্টকে সেসব দেশের উপর ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হবে যারা জেনে শুনে রাশিয়ান তেল বা ইউরেনিয়াম কিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি জুগিয়েছে। এই বিলের আরও একটি উদ্দেশ্য হলো রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল যৌথভাবে তৈরি করা এই বিলে উল্লেখ করা হয়েছে যে রাশিয়া থেকে যেসব দেশ নিয়মিত এবং উল্লেখযোগ্য পরিমাণে তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কেনে তাদের উপর দ্বিতীয় মাত্রার নিষেধাজ্ঞা জারি করা হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের উপর ধার্য করা হবে কমপক্ষে ৫০০% শুল্ক। বৃহস্পতিবারের বিবৃতিতে গ্রাহাম বলেছেন, বুধবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে গিয়েছিলেন তিনি। সেখানে এই বিলের ব্যাপারে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয় তার। ট্রাম্প এই বিলে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছেন গ্রাহাম। এটা সঠিক সময়ে পাশ হবে কারণ ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে। অন্যদিকে পুতিন কেবল কথাই বলছেন আর রাশিয়ার সেনারা এখনও নিরপরাধ লোকজনকে হত্যা করছে। বিবৃতিতে বলেছেন গ্রাহাম। তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে এই বিলটির উপর মার্কিন এমপিদের ভোট গ্রহণ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাংবিধানিক বিধি অনুসারে প্রথমে বিলটি যাবে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বা হাউস অব রিপ্রেজেন্টেটিভসে। সেখানে পাশ হলে সেটি যাবে উচ্চকক্ষে সিনেটে সবুজ সংকেত মিললে শেষে বিলটি পাঠানো হবে প্রেসিডেন্টের দপ্তরে। সেখানে প্রেসিডেন্টের স্বাক্ষরের পর বিলটি কার্যকর হবে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন ত্রিপুরার আগরতলা ও আসামের গুয়াহাটির পর এবার ভিসা সীমিত করেছে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপহাইকমিশন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের উপদূতাবাস থেকে ভারতীয়দের পর্যটন সেবা সীমিত করা হয়েছে। এর আগে দিল্লির দূতাবাস এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছিল। ফলে এখন কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার অফিস থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশ উপদূতাবাসের সূত্র এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তবে বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসা সহ অন্যান্য ভিসা চালু রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে থাকা ৪টি ভারতীয় ভিসা কেন্দ্রে ভাঙচুর করা হয়। সে সময় ঢাকার ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ হয়। এরপর কয়েকদিন ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। বিবিসি জানিয়েছে, পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করবে না বলে জানায়। তবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।